ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, মনের দিক দিয়ে একদম স্ট্রং আছো, আর নিজের পড়াশোনাটা, নিজেদের যে পড়াশোনা সেটাকে একদম জোর কদমে এগিয়ে নিয়ে যাচ্ছ, এটাই আমরা আশা করি। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই স্কুলে যেগুলো ক্লাস করে আমরা ভিডিও আপলোড করছি আমাদের ইউটিউব চ্যানেলে, সেগুলোও তোমরা দেখছো বলেই আশা করি। তো তোমাদের এর আগে আমি কী করিয়েছি বলো তো? বহুপদী সংখ্যামালা করিয়েছি, ভেদক মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য করিয়েছি, তারপরে সম্ভবত আরেকটা কী করালাম, আরেকটা কিছু একটা করলাম মনে হচ্ছে। আজকে আমি, যাই হোক আমার মনে পড়ছে না এই মুহূর্তে, ভেদক মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের পরে তোমাদের একটা জিনিস কী করানো হচ্ছিল আমার এই মুহূর্তে খেয়াল হচ্ছে না কেন, লাভ ক্ষতি, ইয়েস, প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি তোমাদের করিয়েছি পাটিগণিতে। এবার আজকে তোমাদের লগারিদম, একটি নতুন চ্যাপ্টার আছে লগারিদম। তোমাদের কিন্তু সূচক আগে হয়ে গেছে, ঠিক আছে? সূচক কিন্তু প্রথম টার্মেই ছিল সূচক, সেই জন্য সেটা হয়ে গেছে। আর সূচকের ধারণা অনেকটাই কাজে লাগবে লগারিদমে, ওই ধরনের সূত্র এখানে অনেক কাজে লাগবে। সেই জন্য ওর সঙ্গে কিছুটা লিঙ্ক আছে বলে এই লগারিদমটা আগে করাচ্ছি, ঠিক আছে? লগারিদমটা আমি করাচ্ছি। দেবীবাবু তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি করাচ্ছেন, ওইটাই উনি করবেন। তারপরে উনি অন্য একটা কী ধরবেন বললেন, আমার ঠিক মনে নেই। আচ্ছা, আমি এই লগারিদম করানোর পরে তোমাদের জ্যামিতি ধরবো, ঠিক আছে? আবার জ্যামিতি ধরবো। জ্যামিতি একঘেয়েমি একসঙ্গে করলে হ্যাঁ একটু একঘেয়েমি লাগে, সেই জন্যে একটু অন্যদিকে আমি জ্যামিতির পরে আবার তোমাদের করিয়েছি, পাটিগণিত করিয়েছি, পাটিগণিতের পরে আবার একবার বীজগণিতে যাচ্ছি। লগারিদম খুব ভালো চ্যাপ্টার লগারিদম। এখন এই লগারিদমের ধারণা কেন এলো সেটা তোমাদের আগে জানতে হবে। তোমরা অঙ্ক করার সময় এতদিন যেটা করেছো সেটা হচ্ছে 6 ধরনের প্রক্রিয়া করেছো। ক্লাস 9 সহ ধরলে তোমরা 6 ধরনের প্রক্রিয়া করেছো, 9এও কিছুটা করেছো আর কি। তো সেই 6 ধরনের মৌলিক প্রক্রিয়া, ফান্ডামেন্টাল প্রসেস করেছো 6টা প্রক্রিয়া, মেথড, ফান্ডামেন্টাল মেথড 6টা সম্বন্ধে তোমরা জানো। একটা হচ্ছে যোগ প্রক্রিয়া, মানে এই অ্যাডিশন, যোগ করতে জানো তোমরা, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সরি অ্যাডিশনের পরে সাবট্রাকশন বলি, যোগ বিয়োগ, তারপর হচ্ছে গুণ, মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে তোমার ডিভিশন, ভাগ করেছো। এরপরে যে আরো করেছো সেটা সম্বন্ধে তোমাদের খুব একটা ধারণা নেই। কী করেছো তোমরা? এটা করেছো, তারপর ইনভলিউশন করেছো। এটি হচ্ছে উৎখাতন প্রক্রিয়া। মানে দেখো তোমরা কিন্তু ইনভলিউশন, উৎখাতন করেছো। দেখো মনে করো x+1 সমান হয়তো √x+1 সমান হয়তো 3 আছে, সেখানে তুমি বর্গ করে দিয়ে করেছো x+1 সমান 9। বর্গ করে পাওয়া যায়, বর্গ করে দেওয়া, ঘন করে দেওয়া ইত্যাদি, মানে অ্যাকচুয়ালি দুপক্ষের পাওয়ারকে রেজ করা হচ্ছে, বাড়িয়ে দেওয়া হচ্ছে। দুপক্ষের যে ঘাত পাওয়ার, সেই ঘাতকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। পক্ষের ঘাত ছিল 1, 2 করে দেওয়া হয়েছে, মানে 2 করে দিলে 3² হবে 9। এবার সেই ঘাত ছিল হাফ, করে দেওয়া হয়েছে 1 করে দেওয়া হয়েছে 1, x+1 এর ঘাত ছিল হাফ, করে দেওয়া হয়েছে 1, মানে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই বাড়িয়ে দেওয়া, ঘাত বাড়িয়ে দেওয়াটাকে বলে উৎঘাতন বা ইনভলিউশন বলে। আর হচ্ছে ঘাত কমিয়ে দেওয়াও আছে, মানে সেটাকে বলে ইভলিউশন বা অবঘাতন বলে, ইভলিউশন। সেটাও তোমরা করেছো। যেমন মনে করো এরকম আছে যে x² সমান 9, বা আমি 4 ধরছি, তাহলে x সমান তোমরা লিখবো +-2। তো এটা যেটা করলাম এইটাকে বলা হচ্ছে অবঘাতন প্রক্রিয়া। এখান থেকে এটা হচ্ছে অবঘাতন, আর এখান থেকে এটা হচ্ছে উদ্ঘাতন, ঠিক আছে? এই 6টা প্রক্রিয়া তোমরা করেছো। অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ইভলিউশন, এই 6টা প্রক্রিয়া তোমরা করেছো। এখন এই 6টা তোমাদের কোনো না কোনো সময় কাজে লেগেছে অঙ্ক করতে যে। আর একটা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটিও কাজে লাগবে যদি তুমি এরপরে অঙ্ক করো, এই চ্যাপ্টারের অঙ্ক করো, সেই ক্ষেত্রে লাগবে। সেইটার জন্যে কিন্তু লগারিদমের ধারণা এসেছে। কেন এসছে বলে দিচ্ছি।
মনে করো এই যেমন এক্স স্কোয়ার সমান 4 আছে, তাহলে এক্স সমান কত বের করার জন্য তোমাদের লগারিদমের ধারণার দরকার নেই। এক্স সমান আমরা সহজেই বের করে দিতে পারছি। কিংবা ধরো মনে করো এরকম আছে যে 2 x সমান আছে মনে করো 64, তোমরা সূচকে করেছো 2 x সমান 64, তাহলে x এর মান কত? x এর মান নির্ণয় করার সময় এখানে কিন্তু তোমাদের লগের ধারণার দরকার নেই, তাছাড়াও এমনিও তো তোমরা করতে পারবে। কেন? যদিও লগ করলেও হবে, কিন্তু এমনিতেও তোমরা করতে পারবে, যেগুলো শিখেছো সেইখানে হবে। দেখো এখানে 2 x সমান আমরা কি করবো, এখানে দেখো এদিকে যদি আমরা 2 এর ঘাতের আকারে লিখি তাহলে হবে 2^6, 2^6 হচ্ছে 64, তাহলে x সমান আমরা এখানে 6 বলবো। x সমান 6 বলবো কেন বলতো? কারণ এই যে 2 দুপাশে বেস আছে 2টা 0 নয়, 1 নয় বা -1 নয়। এ যদি 0, 1 বা -1 না হয় তাহলে a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y মানে হচ্ছে x সমান y। তোমরা জানো এটা, a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n হলে m সমান n হয়, সূচকে করেছো। তাহলে 2 তো 1 নয়, 0 নয়, -1 নয়, সুতরাং এই পাওয়ারগুলো সমান। ঠিক আছে, x সমান 6 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে তোমার কিন্তু লাগছে না। কিন্তু যদি এরকম যে থাকে 2 x সমান 5, তুমি এই 5টাকে কি 2 এর ঘাতের আকারে লিখতে পারবে? 2 এর ঘাতের আকারে কিন্তু লেখা যাবে না 5টাকে। তাহলে এই ক্ষেত্রে তুমি তাহলে x এর মান নির্ণয় করতে পারবে না? x এর মান কিন্তু নির্ণয় করতে পারবে। ঠিক আছে, এইখান থেকেও কিন্তু x এর মান নির্ণয় করতে পারবে। এইটা নির্ণয় করার জন্যেই লগারিদমের ধারণা এসেছে, এটার জন্যেই কিন্তু লগারিদমের ধারণা এসেছে। হেনরি ব্রিগস লগারিদমের ধারণা এনেছেন, জন নেপিয়ার এনেছেন লগারিদমের ধারণা। তো বিভিন্ন রকম লগারিদম আছে, সেগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তো সেইটা লগারিদমের ধারণা করার জন্য যেমন এই ক্ষেত্রে এই 2 x সমান 5, এইটিকে অ্যাকচুয়ালি বলা হয় এটিকে সূচকীয় আকার বা সূচকীয় আকার বা এক্সপোনেনশিয়াল ফর্ম বলে। এক্সপোনেনশিয়াল ফর্ম একে আমরা অন্য আকারে আমরা লিখতে পারি। x এর মান নির্ণয় যখন করছি লগারিদমের ধারণা থেকে, তখন এটাকে আমরা যদি অন্যভাবে লিখবো, সেইটিকে লগারিদমিক আকার বলা হয়। লগারিদমিক আকার বা লগারিদমিক এক্সপ্রেশন বলা হয়, ফর্ম বলা হয়। এই এক্সপোনেনশিয়াল এক্সপ্রেশনও বলতে পারে। ঠিক আছে, সূচকীয় আকার বা এক্সপোনেনশিয়াল ফর্ম এটা বলতে পারে। ঠিক আছে, তো সেই এখান থেকে আমরা x এর মান কিভাবে নির্ণয় করব সেইটা কিভাবে লেখা হয় সেটা বলে দেওয়া হচ্ছে। তারপরে বলা হচ্ছে লগের সংখ্যা। x সমান আমরা লিখব log of, এইরকম করে লিখবো, এই ধরনের লেখা হবে। এই জিনিস তোমরা কিন্তু দেখো নি আগে কিরকম করে লেখা আছে। দেখো এইটি হচ্ছে n over g, একটু নিচের দিকে 2, মানে এখানে অ্যাকচুয়ালি পাশে 5, এটি তুমি ব্র্যাকেটও দিতে পারো। এইখানে হচ্ছে 2, এইভাবে লিখতে হবে, ভালো করে লিখতে হবে। মানে হাতের লেখা একটু ভালো হলে ভালো লাগবে। আরো আমার হাতের লেখা অতটা ভালো নয়, আমি অতটা ভালো লিখতে পারি না, ওই একটা তিরবির করে একটা লিখে দিই। কিন্তু তোমাদের অনেকের হাতের লেখা ভালো, তোমরা ভালো করে লিখতে পারো, একটু ভালো করে লিখবে যেন ঠিকঠাক পজিশনে থাকে। অনেকে দেখেছি এরকম করে লিখে দেয়, এরকম লিখে দেয়, কিন্তু এর কী মানে হয়, এর ঠিক মানে হয় না। এর ওই একটু 5টা একটু উপর দিকে চলে গেছে বেশি, এটা কিন্তু ঠিকঠাক মানে হয়নি। log of 5^2 এরকম মানে হচ্ছে না। যদি আমি বলছি ওটা কীভাবে পড়তে হবে ইত্যাদি সব মনে দিচ্ছি। তাহলে এইভাবে আমরা লিখব। এইটিকে বলা হচ্ছে লগারিদমিক ফর্ম, লগারিদমিক ফর্ম বা লগারিদমিক আকার ফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে সূচকীয় আকার এক্সপোনেনশিয়াল ফর্ম, এটা হচ্ছে লগারিদমিক ফর্ম বা লগারিদমিক আকার। ঠিক আছে, এই যে এবার লগারিদমের আমরা সংজ্ঞা কিভাবে আমরা ডিফাইন করব লগারিদমকে সেটা আমরা দেখব। ডেফিনিশন এটা কিন্তু খুব ভালো করে করবে। ডেফিনিশন তোমাদের বইতে কিন্তু লেখা আছে ভালো করে, তোমরা সেটা একটু দেখলে আরো অন্য বইও ফলো করতে পারবো। সেখানে দেখলে হয়তো একটু অন্যরকম পাবে, দেখতে
সেটাও কিন্তু দেখতে পারবে। তোমাদের বইতে যেটা আছে যথেষ্ট তোমাদের জন্য, অসুবিধে নেই, ওটা কিন্তু লেখা যাবে, কোনো অসুবিধে নেই। হয়েছে? লগারিদমের সংজ্ঞা দেবো, ডেফিনিশন কীভাবে দেবো, সংজ্ঞা দেবো, সংজ্ঞায় লিখে ইংরেজিতে লিখছি না, সংজ্ঞায় বাংলায় লিখেছি। বলা হচ্ছে যে যদি a টু দি পাওয়ার x সমান, তোমাদের যেমন আছে সেরকম ভাবে লিখছি, নাহলে আমি আমার মতো করে লিখছি, b হয় a টু দি পাওয়ার x সমান b হয়, যেখানে a b ধনাত্মক বাস্তব সংখ্যা, ধনাত্মক বাস্তব সংখ্যা, a is not equal to 1, a is not equal to 1, ঠিক আছে? কি বলা হলো, a এবং b দুটোই হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যা, a b দুটোই কিন্তু a আর b দুটোই ধনাত্মক বাস্তব সংখ্যা, কিন্তু a এক নয়, a হচ্ছে এক নয়। ধনাত্মক বলেছে মানে b কিন্তু জিরো নয়, বুঝতেই পারছো, এও জিরো নয়। ধনাত্মক মানে জিরো, তো জিরো হলে সেটা ধনাত্মক নয়, ধনাত্মক ঋণাত্মক কোনোটাই নয়, তার মানে a b জিরো নয়, আবার a একও নয়, ধনাত্মক বাস্তব সংখ্যা, অবাস্তবও নয়, ঠিক আছে? যদি হয়, যদি এটা হয় যেখানে এটা, তবে কি বলা হবে না, x কে a নিধানের সাপেক্ষে, a নিধানের সাপেক্ষে b এর লগারিদম বলা হয়, লগারিদম বলা হয়, এবং একে লেখা হয় কিভাবে, এবং একে এই x equal to log of b base a আকারে লেখা হয়, এখানে কিন্তু পড়তে হবে কিন্তু কিভাবে পড়তে হবে, এটাকে পড়বে কিভাবে না, x equals to log of b to the base, একদম যেটুকু না বললে নয় সেইটুকু, to the base a, এইভাবে পড়তে হবে, to the base a, log of এরকম বললেই হবে, logarithm of, অত বলার দরকার নেই, log of b to the base a, to the base with respect to the base, এত বলার দরকার নেই, to the base b বলতেই হবে, to the base a, মানে a বেসের সাপেক্ষে, মানে a নিধানের সাপেক্ষে b এর লগারিদম, এটি বলা হবে a নিধানের সাপেক্ষে b এর লগারিদম, সেইটি হচ্ছে x equals সেটি কি, log of b to the base a, এটি ভালো করে মনে রাখবে, এই যে ডেফিনেশনটা ভালো মনে রাখবে। এর সঙ্গে আরেকটু আছে, যদি এই b সমান 1 হয়, কেন এখানে বলে যাবো b ধনাত্মক বাস্তব সংখ্যা বলেছে, b তো 1ও হতে পারে, a 1 নয় বলে দেওয়া হয়েছে, a কিন্তু 1 নয় বলে দেওয়া হয়েছে, আচ্ছা b নট ইকুয়াল টু 1, b নট ইকুয়াল টু 1 হয়, তবে এই log of b base a is equal to log of, না সরি, এর জন্য আরেকটা লিখছি, এর সঙ্গে আরেকটা লিখছি, এবং c is not equal to 1 হয়, c greater than 0 not equal to 1 হয়, তবে এই log of b base a সমান log of b base c
এটা ইমপ্লাই করে যে এ আর সি সমান হবে, এ আর সি সমান হবে, এ এবং সি সমান হবে। আবার দেখো এইটা আবার বিপরীত ক্রমে, এটা কিন্তু বিপরীত ক্রমে ইমপ্লাই করে এ সমান সি হবে, আবার এ সমান সি হলে এইটা হবে, এ সমান সি হলেও কিন্তু এটা হবে এবং বিপরীত ক্রমে লিখতে পারো। এটা এটা বোঝায় যে এ সমান সি, আবার এ সমান সি বোঝায় যে এটা, কিন্তু সেক্ষেত্রে বিটাকে এক হওয়া চলবে না, বিকে এক হওয়া চলবে না। বি এক হলে কি হবে সেটা আমরা পরে বলছি, সেটা আমরা পরে আলোচনা করছি। বি এক হলে কি হবে, সেক্ষেত্রে লগারিদমের মান কত হবে সেটা আমরা পরে করছি, ঠিক আছে। এই হচ্ছে তোমার ডেফিনেশন, এই পুরোটি লিখতে হবে, পুরোটি লিখতে হবে। এইখানে দেখো, এইখানে আরেকটু আমি লিখতে পারি, যদি এটা হয় যেখানে এগুলো তাহলে তো এটা হবে বলেছি, আবার এটা হলেও কিন্তু আমরা এটা লিখতে পারবো, এখানে একটু এবং বিপরীত ক্রমে লিখতে পারি, এবং বিপরীত ক্রমে, বিপরীত ক্রমে এটাও লিখতে পারি, ঠিক আছে। তার মানে a টু দি পাওয়ার x সমান b হলে আমরা এইভাবে লিখবো। তো এখানে এটা বলেছে, এটা হচ্ছে সূচকীয় আকার, আমি আগে দেখিয়েছি 2 টু দি পাওয়ার x সমান 64, এটা হচ্ছে 5 ছিল, 2 টু দি পাওয়ার x সমান 5, এটা হচ্ছে সূচকীয় আকার। তাহলে x সমান log of 5 বেস 2, 5 টু দি বেস 2 আর কি, তাহলে এটা হচ্ছে লগারিদমিক আকার, ঠিক আছে। আবার এই আকারে থাকলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই আকারে থাকলে এটাকে এইভাবে লিখতে পারি, এই আকারে থাকলে এটাকে এইভাবে লিখতে পারি, ঠিক আছে। এই হচ্ছে সূচকের লগারিদমের সংজ্ঞা। এটি খুব ভালো করে মনে রাখবে, খুব ভালো করে মনে রাখবে। এইটি হচ্ছে লগারিদমের সংজ্ঞা হয়েছে। এরপরে দেখো এখানে কিন্তু কতগুলো রেস্ট্রিকশন আছে, কীরকম, এ কে ধনাত্মক হতে হবে, বি কেও ধনাত্মক হতে হবে, এ আবার এক হওয়া যাবে না, এ কে এক হওয়া চলবে না, ইত্যাদি। তার মানে এখন দেখো এইটা বি ধনাত্মক, ধনাত্মক বাস্তব সংখ্যারই আমরা লগারিদম করতে পারবো, নির্ণয় করতে পারবো। ধনাত্মক বাস্তব সংখ্যারই আমরা লগারিদম নির্ণয় করতে পারবো, ঋণাত্মক বাস্তব সংখ্যার কিন্তু লগারিদম নির্ণয় করতে পারবো না, ঋণাত্মক বাস্তব সংখ্যার লগারিদম নির্ণয় করতে পারবো না, ঠিক আছে। আবার দেখো নিধান সেটা আবার এক হবে না, সেটাও ধনাত্মক হবে। তাহলে ধনাত্মক নিধানের সাপেক্ষে ধনাত্মক বাস্তব সংখ্যার লগারিদমের মান নির্ণয় করতে পারি, নিধানটা এক হওয়া যাবে না, এক ছাড়া অন্য কোনো ধনাত্মক বাস্তব সংখ্যার নিধানের সাপেক্ষে, ঠিক আছে। একটা ধনাত্মক বাস্তব সংখ্যার লগারিদম নির্ণয় করতে পারি। বি কিন্তু এক হতে পারে, বি এক হলে কি হবে সেটা আমরা পরে বলছি। অথবা তুমি এটা বলতে পারো যে একটা ধনাত্মক সংখ্যা, একটা ধনাত্মক বাস্তব সংখ্যা এক ছাড়া কোনো ধনাত্মক বাস্তব সংখ্যার কোনো ঘাত, সেটা যদি একটা সেটা তো ধনাত্মক বাস্তব সংখ্যাই হবে। ধনাত্মক বাস্তব সংখ্যার কোনো ঘাত সেটা কিন্তু কোনোদিন ঋণাত্মক হবে কি, কোনোদিন ঋণাত্মক হবে না। এই ধনাত্মক মানে তার যে কোনো পাওয়ার নিলে, যে কোনো পাওয়ার নিলে সেটা কিন্তু ধনাত্মকই হবে। তাহলে এ টু দি পাওয়ার এক্স সবসময় ধনাত্মকই হবে, অর্থাৎ বি ধনাত্মকই হবে। তাহলে সেটা তার কোনো পাওয়ার যদি বি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বি এর লগারিদমের মান ওই ধনাত্মক সংখ্যা যার পাওয়ারটা নিয়েছিলাম সেই বিধানের সাপেক্ষে আমরা লগারিদমের মানটা নির্ণয় করতে পারি, এবং সেটাকে লেখা হবে এই আকারে, ঠিক আছে। এরপরে দেখো লগারিদম দু রকমের হয়, ক্লাসিফিকেশন, দু রকমের লগারিদম হয়। কীরকম? দু রকমের লগারিদম হয়। না, তাহলে লগারিদম হচ্ছে দু রকমের হবে। একটা হচ্ছে কমন লগারিদম, কমন, এইটাই সাধারণত তোমরা করে থাকো, ঠিক আছে। আরেকটা যেটা হচ্ছে সেটা পরে করি, কিন্তু এখন করি কমন লগারিদম। এদিকে সাধারণ লগারিদম বলে, সাধারণ লগারিদম বলে, আর হচ্ছে ন্যাচারাল লগারিদম, ন্যাচারাল লগারিদম। এদিকে সাধারণ
লগারিদম বলে। স্বাভাবিক লগারিদম বলা হয়। এই দু ধরনের লগারিদম আছে, একটি হচ্ছে কমন লগারিদম, এই ক্ষেত্রে কিন্তু বেস হচ্ছে 10, ঠিক আছে, বেস হচ্ছে 10, এখানে অবশ্যই x হচ্ছে গ্রেটার দেন 0। আর এইখানে হচ্ছে, এইখানে বেস হচ্ছে, দেখো একটি অমূলদ অবিজীয় সংখ্যা, অমূলদ অবিজীয় সংখ্যা, অমূলদ অবিজীয় সংখ্যা, তোমরা এটা জানো আগে থেকে। অমূলদ অবিজীয় সংখ্যা দুটো আছে, সেটা হচ্ছে পাই এবং ই। পাই এবং ই, এখানে ই নিধানের সাপেক্ষে, ই হচ্ছে একটা অমূলদ এবং অবিজীয় সংখ্যা, ট্রান্সেন্ডেন্টাল নাম্বার বা তুরীয় সংখ্যা বলে। এবং ই এর মান তোমরা জানো নিশ্চয়ই, এর মান 2 থেকে 3 এর মাঝে হয়, ওই 2.7182 এরকম একটা মান। আরও মান আছে, এটা অ্যাপ্রক্সিমেট আরও মান আছে। তো এই ধরনের একটা মান হয়, ই এর মান 2 থেকে 3 এর মাঝে হয়, 2 এর থেকে বেশি কিন্তু 3 এর থেকে কম। তোমাদের সম্ভবত আগে আমি এরকম দেখিয়েছি, এর বিস্তৃতি একটা লিখে সম্ভবত দেখিয়েছি। যদি ক্লাসরুম কখনো হয়, এবছর হবে বলে তো মনে হচ্ছে না, যদি হয় তখন দেখানো, ঠিক আছে, আরও ভালো করে দেখানো। এখন এটা নিয়ে আলোচনা করতে চাইছি, ঠিক আছে। তো এইটাকে বলা হয় ন্যাচারাল লগারিদম। আর বেস যদি 10 হয় সেটা হচ্ছে কমন লগারিদম। তো এখানে তো বেস 10 নয়, 10-এ আমরা কনভার্ট করতে পারি, সেটা পরে দেখাবো। সে সূচক, সেরকম সূত্র আছে, বেস চেঞ্জের সূত্র আছে, সেগুলো দেখানো, ঠিক আছে। তো সাধারণ লগারিদমের বেস হচ্ছে 10, আর স্বাভাবিক লগারিদমের বেস হচ্ছে ই। হচ্ছে একটা অমেয় রাশি করতে পারো বা অবিজীয় রাশি করতে পারো। সেটার মান হচ্ছে 2.7182, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি। কিন্তু কোনোদিন টার্মিনেট করবে না এবং এটা আবৃত্ত হবে না, তোমরা জানো নিশ্চয়ই। আবৃত্ত নয় এমন অসীম দশমিক সংখ্যাকেই আমরা অমূলদ সংখ্যা বলে থাকি। এবং এইটার আরেকটা নিয়ম হচ্ছে, এটি কিন্তু বৈজিক সংখ্যা নয়, অ্যালজেব্রিক নাম্বার নয়, এটি অবিজীয় সংখ্যা বা ট্রান্সেন্ডেন্টাল নাম্বার, ঠিক আছে। এইটা আরেকটা নাম আছে, এটিকে নেপিয়রীয় লগারিদম বলে। এটি জন নেপিয়ার আবিষ্কার করেছেন, এটাকে নেপিয়রীয় লগারিদম বলা হয়, নেপিয়রীয় লগারিদম, ঠিক আছে। আর এইটাকে বলা হয় গ্রিগরিয়ান লগারিদম, গ্রিক্সিয়ান লগারিদম বলে, তাই গ্রিগরিয়ান লগারিদম তোমাদের বইতে এরকমই লেখা আছে। গ্রিক্সিয়ান লগারিদম বলে, তাই গ্রিগরিয়ান লগারিদম লেখা আছে। হেনরি ব্রিগস এটা আবিষ্কার করেছিলেন, আর এটি জন নেপিয়ার আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। এদের নাম অনুসারে দু রকমের লগারিদম আছে। একটি হচ্ছে ক্যালকুলাসে এটি ব্যবহার করা হয়। ক্যালকুলাস, তোমরা শুধু ওইটুকু জেনে রাখো, ক্যালকুলাস মানে কলন বিদ্যা। কলন বিদ্যাতে এই ই ব্যবহার করা হয়, ই বেসের লগারিদম ব্যবহার করা হয়। এটিকে আরেকটা আকারে লেখা যায়, এটিকে ln x লেখা যায়। ln x করলে সেখানে আর বেস দেওয়ার দরকার নেই। ln x মানে হচ্ছে বেস হচ্ছে ই, এইটি সমান হচ্ছে log of এইটি, log of e বেস মানে x বেস ই, x টু দি বেস ই, এরকম করে বলা হয়। তাহলে এখানে কিন্তু ইটা দেওয়ার দরকার নেই, ই না দিলেও হয়। শর্টে এটাকে আমরা শর্টে এইভাবেও লিখতে পারি, কিন্তু এখানে আর শর্টে লেখার কোনো ব্যাপার নেই, এটাকে আমরা এইভাবে লিখে থাকি। যদিও আমরা এই 10 লিখলে এইভাবে লেখা হয়, না হলে কিন্তু এইরকম লিখলেও হয়। এটাকে বেসটা 10 ধরা হয়, এলটা বড় হাতে যদি আমরা লিখি তাহলে বেসটা 10ই বোঝায়, কিন্তু সেটা তোমাদের অত জানার দরকার নেই। তোমরা এই বেসটা দিয়েই লিখবে, 10 হলেও বেসটা দিয়েই লিখবে, ঠিক আছে। ওইভাবেই লিখবে, এলটা ছোট হাতে, এল ও জি, এটা এক্স বেস 10, এইভাবে লিখবে। এটি হচ্ছে গ্রিগরিয়ান লগারিদম বা সাধারণ লগারিদম, কমন লগারিদম। এটি হচ্ছে নেপিয়ারীয় লগারিদম বা ন্যাচারাল লগারিদম বা স্বাভাবিক লগারিদম, ঠিক আছে। এই যেন মনে থাকে, হয়েছে। এরপরে দেখো, এবারে কতগুলো জিনিস দেখো, যে আমরা তো বললাম যে log of a বেস b বা b বেস a, যেটা আমি বলেছি, সেক্ষেত্রে কি
ধনাত্মক, এও ধনাত্মক, আর এ হচ্ছে নট ইকুয়াল টু 1, এরকম বলা আছে। তো এখন যদি অন্যথা হয় তাহলে কি লগারিদমের সংজ্ঞা দেওয়া যাবে? অসংজ্ঞাত হবে না সংজ্ঞাত হবে সেইগুলো দেখব। মনে করো প্রথমেই যদি আমরা ধরে নিই যে বিটা লেস দেন 0 আর এ ধনাত্মক আর 1 নয়, বিটা যদি লেস দেন 0 হয়, যদি বি লেস দেন 0 হয় বলে কি হবে দেখো, বি যদি লেস দেন 0 হয় তাহলে কি হবে? যদি যদি বি লেস দেন 0 হয় তাহলে কি হবে? তবে দেখো এ টু দি পাওয়ার, আচ্ছা আমি এখানে x সমান এরকম বলে দিচ্ছি, x সমান এরকম, x সমান log of b টু দি রেস a আছে, তাহলে a টু দি পাওয়ার x সমান তো এরকম b, হ্যাঁ a টু দি পাওয়ার x কি হবে? এখানে a সম্বন্ধে কিন্তু কিছু বলা হয়নি, মানে a কিন্তু ধনাত্মকই আছে এবং নট ইকুয়াল টু 1, তাহলে a টু দি পাওয়ার x কি হবে? একটা ধনাত্মক সংখ্যার কোনো ঘাত, সেটা বলেছি আমি ধনাত্মক হবে, তার মানে অবশ্যই এটা ধনাত্মক হবে। অথচ আমি এখানে কি বলছি a টু দি পাওয়ার x সমান b, এটা সম্ভবই হবে না, কেননা হবে a টু দি পাওয়ার x সমান b, এটি সম্ভব হবে না, সম্ভব হবে না। কারণ কি না, ডান পক্ষ দেখো ঋণাত্মক কিন্তু বাম পক্ষ ধনাত্মক, কিন্তু বাম পক্ষ ধনাত্মক, বাম পক্ষ অবশ্যই ধনাত্মক। ডান পক্ষটা ঋণাত্মক, কেন বি তো লেস দেন 0 ধরেছি, ডান পক্ষটা ঋণাত্মক আর বাম পক্ষটা কিন্তু ধনাত্মক, তাহলে একটা ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যার সঙ্গে কি সমান হয়? তা তো হয় না, তাহলে এটা সম্ভব হবে না। তার মানে বি যদি লেস দেন 0 হয় আমরা লগারিদমের সংখ্যায় দিতে পারবো না, কোনো নেগেটিভ সংখ্যার, বাস্তব সংখ্যার লগারিদমের সংজ্ঞা দেওয়া যাবে না, অসংজ্ঞাত হয়ে যাবে, হয়েছে। এবারে দেখো 2 নম্বরে যদি b 0 হয়, 2 নম্বরে যদি b 0 হয় তাহলে কি হবে? তবে দেখো a টু দি পাওয়ার x সমান 0 হবে, সেটাও সম্ভব হবে না, সম্ভব হবে না। কেন? কারণ দেখো এই বাম পক্ষ কিন্তু ধনাত্মক, তার ধনাত্মক সংখ্যা কি 0 হয়? বাম পক্ষ ধনাত্মক, b 0, b যদি 0 হয় তাহলে a টু দি পাওয়ার x সমান 0 হয়ে যাচ্ছে, তাহলে ওই একটা ধনাত্মক সংখ্যা কি 0 এর সঙ্গে সমান হয়? একটা ধনাত্মক সংখ্যা তো 0 এর সঙ্গে সমান হবে না, সুতরাং এটাও হবে না, এটাও কিন্তু সম্ভব হবে না। মানে 0 লগারিদম সংজ্ঞাত নয়, 0 লগারিদম সংজ্ঞাত নয়, ঠিক আছে, মনে থাকবে। তারপরে এরপর হচ্ছে, হ্যাঁ তারপর হচ্ছে দেখো a লেস দেন 0 আর b গ্রেটার দেন 0, এবার a লেস দেন 0 b গ্রেটার দেন 0 যদি হয় তবে কি হবে? a লেস দেন 0 আবার b গ্রেটার দেন 0, এটা ক্ষেত্রে কি হবে? বলো দেখো এখানে কি হচ্ছে, এই ক্ষেত্রে কি হয়েছে তোমরা জানো, আমি একটু আলাদা করে দেখাচ্ছি। -2 হোল টু দি পাওয়ার 4 এটা সমান কত? 16, -2 হোল টু দি পাওয়ার 4 মানে কিন্তু 2 টু দি পাওয়ার 4, তাই না? তার মানে -2 হোল টু দি পাওয়ার 4 সমান 16, আবার 2 টু দি পাওয়ার 4 সমান 16। তোমরা এরকম দেখেছো যে a টু দি পাওয়ার x সমান যদি b হয় তাহলে x কে আমরা কি বলি? লগারিদম অফ b টু দি বেস a, এটা বলি তো, এটা বলি, এটা হচ্ছে লগারিদমের সংখ্যা। তাহলে সংখ্যা থেকে আমরা কি করতে পারবো? যে এখন -2 হোল টু দি পাওয়ার 4 সমান 16, তার মানে আমরা কি লিখবো না 4 সমান আমরা এরকম লিখবো না যে log of 16 বেস -2। আবার দেখো 2 টু দি পাওয়ার 4 এটা কিন্তু হবে না, আমি দেখাচ্ছি। 2 টু দি পাওয়ার 4 সমান 16, তাহলে এই লগারিদম 4 সমান আমরা এটা লিখবো log of 16 বেস 2, তাহলে log of 16 বেস 2 আবার log of 16 বেস -2 দুটোই তো সমান। log of 16 বেস 2 সমান log of 16 বেস -2, তাই তো হচ্ছে। তো তোমাদের দেখো সংজ্ঞাতে আমি বলেছিলাম লাস্টের দিকে, দেখো যদি b নট ইকুয়াল টু 1 হয়, যদি b নট ইকুয়াল টু 1 হয় তাহলে log of a b বেস a সমান log of b বেস c implies and implied by a আসছে সমান, কিন্তু 2 আর -2 কি সমান? 2 আর -2 কি সমান? সমান নয়।
তাহলে ওইটা খাটছে না, সংজ্ঞা কিন্তু আসছে না। তার মানে এখানে আমরা বলে দেবো কি, মানে a less than 0 আর b greater than 0 হলে তাহলে কিন্তু দেখো এই a টু দি পাওয়ার x, অ্যাকচুয়ালি আমরা এইভাবে উদাহরণ দিয়ে দেখালাম a টু দি পাওয়ার x কি হবে না, a টু দি পাওয়ার x কিন্তু ধনাত্মক অথবা ঋণাত্মক হবে। এটা কিন্তু ধনাত্মক অথবা ঋণাত্মক হবে। কেন বলতো ধনাত্মক অথবা ঋণাত্মক কেন বললাম? মানে একটা নেগেটিভ সংখ্যার কোনো সূচক, ধরো -1 হোল কিউব, সেটা তো -1 হবে। আবার -1 হোল টু দি পাওয়ার 4 যদি হয় তাহলে তো 1 হবে। তার মানে এই x এর উপর নির্ভর করছে। x যদি যুগ্ম হয় তাহলে এটা ধনাত্মক হয়ে যাবে, x যদি অযুগ্ম হয় ঋণাত্মক হয়ে যাবে, কারণ এটা নেগেটিভ। তবে আবার হ্যাঁ বলতে পারো যে x যদি আবার অখণ্ড সংখ্যা না হয়ে অন্য কিছু হয়ে যায়, যদি ভগ্নাংশ সংখ্যা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারবো না। যদি ধরো x মানে 3/2 হয়ে যায় তাহলে আমরা বলতেই পারবো না। x যদি 3/2 হয় আর a এর মান যদি -2 হয়, -2 বা 3/2 কিন্তু অবাস্তব। মানে এটা কিন্তু ঋণাত্মক হবে, ধনাত্মক হবে, অথবা কিন্তু অবাস্তব হয়ে যাবে। তিনটে জিনিস হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, আবার অবাস্তব হয়ে যেতে পারে। এটা দেখিয়েছেন -2 কিন্তু অবাস্তব সংখ্যা। কেননা এইটা হবে কি না, -2 হোল কিউব হোল টু দি পাওয়ার 1/2। তার মানে দেখো এটা -8, এই √−8 এটা কিন্তু অবাস্তব সংখ্যা। -2 টু দি পাওয়ার 3/2 কিন্তু অবাস্তব সংখ্যা। ঠিক আছে, তার মানে a টু দি পাওয়ার x কি হবে, a যদি ঋণাত্মক হয়ে যায় তাহলে এটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, আবার অবাস্তব হয়ে যেতে পারে। অথচ দেখো b তো সবসময় কিন্তু ধনাত্মক হয়ে গিয়েছে, তাহলে একটা ঋণাত্মক সংখ্যা ধনাত্মক হবে না, একটা অবাস্তব সংখ্যা আবার ধনাত্মক ঋণাত্মক কিছুই হয় না, যদিও তোমরা অবাস্তব সংখ্যাটাই জানো না। ঠিক আছে, তার মানে কি সম্ভবই হবে না। হ্যাঁ, a টু দি পাওয়ার x যা b এর সমান হতে পারে না, এগুলো কিন্তু তোমাদের বইতে অত ব্যাখ্যা করে বলা নেই, জাস্ট একটু করে উদাহরণ দিয়ে বলা আছে মনে হয়, কিন্তু এত ব্যাখ্যা করে বলা নেই। একটু ভালো করে নিজেরাই আবার ভালো করে নিজের উদাহরণ দেবে, নিজেরাও কিন্তু করে নিতে পারবে। এবারে বলছি যে যদি a সমান 0 হয় আর b গ্রেটার দ্যান 0 হয়, 4 নম্বরে বলছি যে যদি a সমান 0 হয় আর b গ্রেটার দ্যান 0 হয় তাহলে কি হবে? তাহলে বলতে পারে 4 নম্বরে যদি a সমান 0 হয় আর b গ্রেটার দ্যান 0 হয় এবং b গ্রেটার দ্যান 0 তাহলে কি হবে? ভালো করে দেখো, 0 টু দি পাওয়ার x, এই 0 টু দি পাওয়ার x এটা তো সবসময় 0 হবে। যদি 0 টু দি পাওয়ার x তো সবসময় 0ই হবে, যদি অবশ্যই x টা 0 না হয়, তার মানে আমি লিখতে পারি এটা 0 অথবা অনির্ণেয়। 0 টু দি পরে আমি ব্যাখ্যাতে আসছি। আর দেখো বিটা ধনাত্মক বলেছে, যা b এর সমান হবে না, কেন b তো ধনাত্মক, শূন্য কি করে ধনাত্মক সংখ্যা সমান হবে না, আবার অনির্ণেয় সংখ্যা ধনাত্মক সংখ্যা সমান হবে না। এবারে কেন অনির্ণেয় বললাম না, x এর মান যদি 0 হয় তাহলে 0 টু দি পাওয়ার 0 কিন্তু অনির্ণেয়, 0 টু দি পাওয়ার 0 কিন্তু অনির্ণেয়, এটা মনে রাখবে। 0 টু দি পাওয়ার 0 হচ্ছে অনির্ণেয়, এখন শুধু মনে রাখবে, পরে তোমরা পড়বেই। ঠিক আছে, তাহলে কি হলো না, a যদি 0 হয় আর b যদি ধনাত্মক হয় সেটাও কিন্তু সম্ভব নয়। তাহলে 4টে আমাদের কেস দেখানো। আরেকটা দেখাবো, যদি a 1 হয় আর b গ্রেটার দ্যান 0 হয়, a 1 হয় আর b গ্রেটার দ্যান 0 হয়, সেটা দেখি। a 1 হয় আর b গ্রেটার দ্যান 0 হয়, 5 নম্বর a সমান 1 যদি এবং b গ্রেটার দ্যান 0 হয়, তাহলে কি হবে? তবে এটা 1 টু দি পাওয়ার x, মানে অ্যাকচুয়ালি তো a টু দি পাওয়ার x হয়ে যাচ্ছে। a টু দি পাওয়ার x টা অ্যাকচুয়ালি কি হচ্ছে
না 1 টু দি পাওয়ার এক্স হচ্ছে, তাই তো নাকি? এ টু দি পাওয়ার এক্স এইটা কিন্তু সবসময় কত হবে? সবসময় কত হবে? 1 টু দি পাওয়ার এক্স এটা কিন্তু সবসময় এইটা সমান কি হবে না 1 অথবা অনির্ণীয়। এইখানেও কিন্তু আমরা অনির্ণীয় বলতে পারি। কেন বলছি? সবই যা সর্বদা বি এর সমান হয়, যা সর্বদা বি এর সমান হবে না। কিন্তু বি এর মান তো এক না হতে পারে, বি ধনাত্মক করেছে তাহলে যে সবসময় এক হবে তত না। আবার এর যদি অনির্ণীয় হয়ে যায় তাহলে তো হবেই না বি এর সঙ্গে সমান, কেন বি ধনাত্মক সংখ্যা। অনির্ণীয় ধনাত্মক সংখ্যা হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? অনির্ণীয় হয়তো নির্ণয় করা যায় না, ধনাত্মক না ঋণাত্মক আমরা বলবো কিন্তু, ঠিক আছে? এটি কেন বললাম অনির্ণীয় হবে না? ওই একের কোনো সূচক দিচ্ছি, তো একের কোনো সূচক দিচ্ছি। যদি 1 টু দি পাওয়ার মনে করো 5 লক্ষ নিই তাহলে সেটা 1। আবার 1 টু দি পাওয়ার 10 লক্ষ নিলেও 1, আবার 1 টু দি পাওয়ার 2 নিলেও 1, 1 টু দি পাওয়ার মাইনাস 100 নিলেও 1 ইত্যাদি হচ্ছে। কিন্তু 1 টু দি পাওয়ার যদি ইনফিনিটি নিয়ে 1 টু দি পাওয়ার ইনফিনিটি এইটি কিন্তু অনির্ণীয়। এইটি কিন্তু অনির্ণীয়, মানে অ্যাকচুয়ালি এক্স যদি ইনফিনিটি হয়, মানে এক্স নিজেই যদি অসীম একটা সংখ্যা হয় তাহলে 1 টু দি পাওয়ার ইনফিনিটি কিন্তু অনির্ণীয় হয়ে যাবে। তার সেটা কিন্তু সবসময় আমরা 1 বলতে পারবো না, সেটা কিন্তু 1 বলতে পারবো না, অদ্ভুত ব্যাপার। 1 এর পাওয়ার যতই বাড়ি বাড়ি যাও সবসময় একই হবে। 1 টু দি পাওয়ার 2 1, 1 টু দি পাওয়ার 3 1, 1 টু দি পাওয়ার 1 লাখ 5 লাখ 1, 1 টু দি পাওয়ার 10 লাখ 1, সবই 1 হচ্ছে। কিন্তু দেখো 1 টু দি পাওয়ার মাইনাস 100 সেটাও 1, অথচ দেখো 1 টু দি পাওয়ার ইনফিনিটি অনির্ণীয়, ঠিক আছে? তার মানে কি এইটা কিন্তু হবে না, এটাও সম্ভব না। আবার যদি দুটোই ঋণাত্মক হয়, এও ঋণাত্মক বিও ঋণাত্মক হয়, তখন কি হবে? 6 নম্বর বলে যদি এও ঋণাত্মক হয় বিও ঋণাত্মক হয় তাহলে কি হবে? এও ঋণাত্মক বিও ঋণাত্মক তাহলে কি হবে? তাহলে কিন্তু মোটামুটি সফল হয়ে যাবে, ঠিক আছে? এ ঋণাত্মক আর বি ঋণাত্মক হলে কি হবে ভাবো। দেখো এ ঋণাত্মক হলে এ টু দি পাওয়ার এক্স হবে, এ টু দি পাওয়ার এক্স কি হবে না ঋণাত্মক সংখ্যার পাওয়ার হচ্ছে, ঋণাত্মক সংখ্যার পাওয়ার হচ্ছে। এটাও তো ধনাত্মক ঋণাত্মক অথবা আমি বলেছি কি, অথবা বলেছি অনির্ণীয়, এই সরি অবাস্তব হবে, যা সর্বদা বি এর সমান হবে না। কারণ বি তো আমি ঋণাত্মক বলেছি, বি এর সমান হবে না। শুধু কিন্তু যদি ঋণাত্মক হয় সেক্ষেত্রেই বি এর সঙ্গে সমান হতে পারে, ধনাত্মক হলে হচ্ছে না বা অবাস্তব হলেও হচ্ছে না, ঠিক আছে? সমান হবে না। তার জন্যে এইভাবে আমরা ডেফিনেশন দিতে পারবো না, যেটি ডেফিনেশন আছে সেইটাই কিন্তু ফলো করতে হবে, যে এও ধনাত্মক বিও ধনাত্মক এবং এটা এক নয়, তবেই লগ অফ বি বেস এ সংজ্ঞাত হবে। লগ অফ বি বেস এ ডিফাইন্ড হবে কখন? যদি এ এবং বি দুটোই ধনাত্মক হয় এবং এ নট ইকুয়াল টু 1 হয়, মানে এইটি ছাড়া এইটা সংজ্ঞা দেওয়াই যাবে না, ঠিক আছে? খুব ভালো করে মনে রাখবে, ওকে? এবার একটা উদাহরণ দিচ্ছি, একটা অঙ্ক দিচ্ছি, অঙ্কটা দেখো। এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের খুব মন দিয়ে করতে হবে, একটি নতুন চ্যাপ্টার। অঙ্কগুলো আমি ধরিয়ে করে দেবো, ধরে একদম খুব আস্তে আস্তে ভিডিও করবো, ঠিক আছে? তোমরা কিন্তু ফলো করবে ভালো করে, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা বলেছি যে কোশ্চেন নাম্বার 1, এটা বলছি লগ অফ 0.008 টু দি বেস 5 এর মান কত? এর মান কত? এই বের করতে হবে। তো এটা মান বের করার সূত্র আমরা বলে দেবো পরে, আমি পড়াবো, আজকেই পড়াবো। কিন্তু এখন দেখো যেটা সংজ্ঞা দেওয়া আছে সেটা থেকেও করে ফেলতে পারি, যেটা সংজ্ঞা দেওয়া আছে না সেটা থেকেও আমরা করে ফেলতে পারি। কিভাবে দেখো তো ভালো করে, কিভাবে পারি? একটা জিনিস দেখো,
1000, মানে 8 সমান 1000 ভাগের 1 ভাগ, দেখি তো 8 সহস্রাংশ। ঠিক আছে, তো তাহলে কাটাকাটি করে তো দেখো কি হয়, 8 একে 8, 8 দুগুণে 16, 8 পাঁচে 24। তার মানে অ্যাকচুয়ালি হয়ে গেছে 5 টু দি পাওয়ার মাইনাস, মানে অ্যাকচুয়ালি দেখো 1/5 কিউব হয়েছে, তার মানে 5 টু দি পাওয়ার মাইনাস 3। এটা সূত্রকে নিয়মে জানো না, ওই উপরে উঠে গিয়ে পাওয়ারটা মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়, প্লাস আছে ওই মাইনাস হয়। ঠিক আছে, বুঝলে জানো? তাহলে তো আমরা লিখতেই পারলাম, দেখো 5 টু দি পাওয়ার মাইনাস 3 সমান 0.008, এইরকম আমরা পেলাম। a টু দি পাওয়ার x সমান b, পেয়েছি। a ধনাত্মক 5 এবং এটা 1 নয়, বুঝতেই পারছো। b ধনাত্মক, b কিন্তু ধনাত্মক 0.008, এটা ধনাত্মক সংখ্যা, বাস্তব সংখ্যা। তাহলে a টু দি পাওয়ার x সমান b, তাহলে কি হয়, x সমান কি হয়, তাহলে আমরা লগারিদমের সংজ্ঞা থেকেই পাবো যে লগারিদম অফ b টু দি বেস a সমান হয়ে যাবে ওই x। তাহলে দেখো এটার মান কিন্তু আমরা পেয়ে গেলাম কত, -3। একটু অন্যরকম ভাবে করালাম, এটা কিন্তু সূত্রটা বসালে, আমাদের সূত্র আছে, সূত্রগুলো বসালে ভালো হবে। ঠিক আছে, জাস্ট এভাবে করে দিলে একটু মজা দিয়ে করা যায়, বুঝছে? দেখো না এরকম একটা হয়, সেটা দেখিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা ফর্মুলা, মেন হচ্ছে ফর্মুলা। লগারিদমের অনেকগুলো ফর্মুলা আছে, সবগুলো কিন্তু তোমার বইতে ভালো করে করা নেই, আবার সবগুলো দেওয়াও নেই, কিছু আমরা বাদ দিয়েও করাবো, কিছু আমি বাদ দিয়েও করাবো, সেগুলো দেখে নেবে ভালো করে। ওকে, দেখো প্রথম ফর্মুলা, 1 নাম্বার ফর্মুলা আমি করাচ্ছি, এগুলো কিন্তু ফর্মুলা করাচ্ছি, ফর্মুলা, সেটাকে যদি আমি প্লুরালে করে দিই, অনেকগুলো ফর্মুলা বলা হয় ফর্মুলি। ঠিক আছে, ফর্মুলাস হয় না, হ্যাঁ, এস যোগ হবে না, কি হবে, একটা ই যোগ করে দিলে ওটা প্লুরাল হয়ে যাবে।